সৌজন্যে ZSRM। ধর্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতার সবচেয়ে জঘন্য অপরাধ। অনেক সময় হন্তারক হয়ে ওঠে ধর্ষক। ধর্ষণে কেউ সেঞ্চুরি, কেউ আবার হাফ সেঞ্চুরিও করে। রাজধানী থেকে শুরু করে এমন কোনো জেলা বাদ নেই যেখানে নারী, শিশু, বৃদ্ধা, শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী কেউ যেন ধর্ষকদের খপ্পর থেকে নিরাপদ নয়। ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন হয়েছে। এরপরও কি ধর্ষণ কমেছে? কেন কার্যকর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সহিংস এই ভয়ঙ্কর অপরাধ? আমন্ত্রণ জানাচ্ছি এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধানে। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। প্রতি সপ্তাহে নানাবাড়ি যেত লামিয়া। সেখানে নানির কাছে কতই না বায়না ধরত সে। লামিয়া ছিল নানির খুব আদরের। এক নির্মম ঘটনা কেড়ে নেয় প্রিয় নাতনির প্রাণ। অসচ্ছল পরিবারে একটু সুখের আশায় প্রবাসের কষ্টকর জীবন বেছে নেন লামিয়ার বাবা। তার অবর্তমানে 2 মেয়ে, 1 ছেলেকে বুকে আগলে রাখেন তাদের মা। সাজানো গোছানো ছোট্ট সংসারে হঠাৎই শোকের ছায়া। সন্তানকে হারিয়ে মা পাগল প্রায়। আমার নয়নের মনে আমার কলেজের টুকরা ওরা ছিনিয়ে নিয়েছে। আমি এত কষ্ট করে ওদের বড় করছি। আমার মার বাড়িতে যাইতে 15 মিনিট সময় লাগে। এর মাঝে ওরা আমার মায়ের ধরে নিয়ে এইসব কাজ কুকর্মগুলো করছে। লামিয়ারা 2 বোন ঘরের পড়ার টেবিলে একই সঙ্গে বসত। যত রাগ অনুরাগ মান অভিমান ছিল 2 বোনের মধ্যেই। লামিয়া খুন হওয়ার পর বড্ড একা হয়ে গেছে তার ছোট বোন। আমরা 2 বোন। আমার বোনরে যেভাবে মারছে ওরা, এর বিচার চাই। আর খুব তাড়াতাড়ি জানি আসামিকে ধরতে পারে পুলিশ। এর ওকে ধরে ওকে শাস্তি দেওয়া হোক, ফাঁসি হোক ওকে। ফুলের মতো ছোট্ট শিশু লামিয়া, কি ঘটেছিল তার সঙ্গে? ধর্ষণ করেই ধর্ষকরা থেমে থাকেনি। নৃশংসভাবে তারা লামিয়াকে হত্যা করেছে। এরপর তার লাশ খালেও ফেলে দিয়েছে হত্যাকারীরা। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে কৃষিকাজ করতেন লোকমান ফকির। স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে তার সংসার। মাস 6 আগে জীবিকার সন্ধানে সৌদি আরব গেছেন তিনি। তার দ্বিতীয় সন্তান লামিয়া, বয়স 12, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। হোসনাবাদের পাশের গ্রাম চরনাচনায় লামিয়ার নানা বাড়ি। প্রতি শুক্রবার কিশোর কিশোরী ক্লাবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করত লামিয়া। তাই প্রতি বৃহস্পতিবারই নানাবাড়ি যেত সে। নানাবাড়ির এ যাত্রাপথ 2 কিলোমিটারের। এ রাস্তা অনেকটা নির্জন। একাধিক জায়গায় এলাকার বখাটেদের নেশার আসর বসত। গত 20 অক্টোবরও ছিল বৃহস্পতিবার। বিকেলে এই পথ ধরে নিজের বাড়ি থেকে নানাবাড়ি যাচ্ছিল শিশু লামিয়া। সে আর নানাবাড়ি পৌঁছাতে পারেনি, নিখোঁজ হয়ে যায়। প্রিয় সন্তানের খোঁজে পাগল প্রায় হয়ে যান সবাই। 2 দিনের মাথায় লামিয়ার সন্ধান মেলে। প্রাণহীন নিথর দেহটি পড়েছিল কচুরিপানায় ঢাকা সড়কের পাশের এক ডোবায়। পুলিশের ধারণা ছোট্ট শিশু লামিয়াকে ক্ষতবিক্ষত করেছে ধর্ষক। কেবল ধর্ষণেই শেষ হয়নি শিশুটির উপর পাশবিকতা। নির্মমভাবে হত্যা করা হয় তাকে। ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতেই লাশ ফেলে দেওয়া হয় জলাশয়ে। মেয়ের এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার কি তারা পাবেন না? মাদারীপুর সদর মডেল থানা ও আদালত প্রাঙ্গণে ঘুরছেন বিচারের আশায়। আমার লামিয়ার খুনের ফাঁসি চাই আমি আর কিছু চাই না। এরকম অন্যায় কেন করলো আমাদের সাথে? আমরা তো কারোর সাথে অন্যায় করি না বা কারো কোনো ক্ষতি করি না। লামিয়া খুনের পর এলাকা থেকে পালিয়ে যায় কয়েক যুবক, যার মধ্যে নাইম হাওলাদার,
জহিরুল ফকির ও আতিকুর বয়াতিকে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। নাইম জমাদার নামে এক বখাটে এখনও পলাতক। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা এটার আসল রহস্য, এই মামলাটির আসল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আপনারা কি ধারণা করছেন আসলে কিভাবে কি ঘটনাটা করছে আপনাদের মানে যতটুকু? আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে মনে করি। তারপরও পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি। লামিয়ার লাশ পাওয়ার মধ্য দিয়ে এখন খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার আত্মীয় স্বজন সহ সবাই। শিশুকে এভাবে ধর্ষণ করে, ঠিক আছে, নির্মমভাবে হত্যা করে মারা হয়েছে, আমাদেরকে যে মারবে না, আমাদেরকে যে এরকম করবে, এরকম কোনো সন্দেহ আছে? এরকম কোনো সন্দেহ নাই। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা কে দিবে? গ্রেপ্তার 3 জনের বয়স 18 বছরের কম দেখিয়ে তাদের শিশু হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ লামিয়ার স্বজনদের। এমন অবস্থা হলে তারা যে ন্যায় বিচার পাবেন না সেই আশঙ্কা করছেন তারা। এরপর আরো আমার হুমকি দুমকি দেয়, যা সে রাখবো না, ঘর পুড়িয়ে লাইব, ঘরে আগুন দিব। আমি চাই আইনের আশ্রয়, আমি সরকারের কাছে বিচার চাই, আমি লামিয়ার হত্যাকারীর ফাঁসি চাই। ধর্ষণের এই ভয়াবহতা কি শিশু লামিয়ার উপরেই শুধু সীমাবদ্ধ? প্রতিদিনই দেশের নানা প্রান্তে ধর্ষণের পর হত্যাকাণ্ড যেন নিয়মিত ঘটনা। শিশুরাই বেশি টার্গেট। একটি ধর্ষণের পর ধর্ষক ধরা না পড়ায় আবারও ধর্ষণের ঘটনা। এমনই ঘটনা এবার চট্টগ্রামে। 24 অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে 7 বছরের শিশু মার্জানা হক বর্ষা চিপস কিনতে বাসা থেকে বের হয়েছিল। কয়েক ঘন্টা পার হলেও শিশুটি বাসায় ফিরছিল না। বর্ষা বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং চলে। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 2 দিন পর কোতোয়ালি থানা এলাকার একটি নালা থেকে শিশু বর্ষার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে পুলিশের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রশ্ন ওঠে, এই শিশুর ধর্ষক এবং খুনি কে? কেন নৃশংসভাবে শিশুটিকে খুন করা হলো? এসব প্রশ্নের উত্তর ছিল না পরিবারের সদস্যদের কাছেও। পুলিশও সুনির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করতে পারছিল না। যে বস্তায় ভরা হয় শিশুর লাশ, সে বস্তা খুলে দেয় কিছু রহস্যের জট। টিসিবির সিল দেয়া এ বস্তা কোথা থেকে আসলো, সেই তথ্যের খোঁজে চলে সন্ধান। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শুরু হয়। পাওয়া যায় শ্যামল স্টোর নামে একটি গোডাউনের সন্ধান। এ গোডাউনের ভেতরে থাকা বস্তার সঙ্গে মিলে যায় শিশু মার্জানা হক বর্ষার লাশ উদ্ধার হওয়ার বস্তার সঙ্গে। এরপরই বেরিয়ে আসে শিশু বর্ষার ধর্ষক ও খুনির তথ্য। রাতেই গ্রেপ্তার করা হয় লক্ষণ দাস নামের একজনকে, যে কিনা আবার শ্যামল স্টোর নামে ওই গোডাউনের কর্মচারী। শিশুটিকে আগে থেকেই চিনত ধর্ষক লক্ষণ। বিভিন্ন সময়ে দোকান থেকে চিপস চকলেট দিত সে। ঘটনার দিন সে শিশুটিকে 100 টাকা দেওয়ার লোভ দেখিয়ে গোডাউনে ডেকে নেয় শিশুটিকে। এরপর ধর্ষণ করে। শিশুটি চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বর্ষার লাশ বস্তাবন্দি করে গোডাউনের পাশের নালায় ফেলে দেয় লক্ষণ দাস। জামাল খানের যে শিশু হত্যা, ধর্ষণের পরে শিশু হত্যা করা হয়, এর মামলায় আমরা একজন আসামি অ্যারেস্ট করি, লক্ষণ সেনকে। সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই মামলার তদন্ত কার্য আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। আমরা যদি মেডিকেল থেকে পিএম রিপোর্ট পাই, পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে সাথে সাথে আমরা এদের মামলার তদন্ত শেষ করে দিই। শুধু কি এই একটি ধর্ষণ আর হত্যার সঙ্গে জড়িত ছিল লক্ষণ দাস? পুলিশের কাছে স্বীকার করেছে 4 মাস আগেও আরেকটি শিশুকে একই গোডাউনে ডেকে নিয়ে ধর্ষণ করেছে সে। মার্জানা হক বর্ষার স্বজনেরা লক্ষণ দাসের দৃষ্টান্তমূলক শাস্তি চান। শুধু এরকম 1-2টি ধর্ষণের ঘটনা নয়, গত 10 মাসে প্রায় 850 ধর্ষণের ঘটনা ঘটেছে দেশ জুড়ে। হত্যাকাণ্ডের নির্মম বলি প্রায় 40। এর ওপর আছে অর্ধশত ধর্ষণ করা ধর্ষকও। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই। আমাদের সঙ্গেই থাকুন।
সৌজন্যে ZSRM। বিরতির পর আরেকবার আমন্ত্রণ অনুসন্ধান ও সমাধানে। দেখছিলেন ধর্ষণের ভয়াবহতা আর নৃশংসতা। এবার আপনাদের নিয়ে যেতে চাই নাটোরে। গত 13 জুলাই নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের এক বিয়ে বাড়িতে ধর্ষণের শিকার হয়েছিল 10 বছরের একটি শিশু। বিষয়টি ভয়ে কাউকে বলেনি শিশুটি। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটাইছে সে আমার নিজের আপন মামা। অনেক ভয় দেখাইছে, ওরে বলছে মেরে ফেলবে। ধর্ষণের প্রায় 3.5 মাস পর নিজ এলাকায় সেই ধর্ষককে দেখে ফেলে শিশুটি। এরপর অস্বাভাবিক আচরণ শুরু করে সে, সেই সঙ্গে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এরই জের ধরে শনাক্ত হয় ধর্ষণে অভিযুক্ত আব্দুস সালাম। এখন আইনের আশ্রয় গেছি আমরা, এখন সুষ্ঠু বিচার যেটি ওলি আমি চাই। গত 30 অক্টোবর রাতে এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলা করেন শিশুটির মা। পরদিন গ্রেপ্তার করা হয় ধর্ষণে অভিযুক্ত আব্দুস সালামকে। সালামের বাড়ি উপজেলার হিজলি দিঘাপাড়ায়। বাবার নাম রমজান খলিফা। রবিবার রাতে উপজেলার হিজলি দিঘাপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের যে ঘটনাটা ঘটছে আমার বাদী এবং বিবাদী কোনো পক্ষই জানাই নাই। আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি যে এই ঘটনা আমার ইউনিয়নে। এমন একটি ধর্ষণের ঘটনায় এলাকাবাসীও এখন সোচ্চার ন্যায় বিচারের দাবিতে। এটা ঘটনাটা বলার মতো না, এত কুৎসিত ঘটনা। সে ভাই হয়েছে তো কি হয়েছে, ভাই তো আমারে তো চায় না, ভাই চাইলে কি আর এই কাম করতো? এমন একটা শাস্তি হওয়ার দরকার যা এলাকাবাসী সবাই দেখলে ভয় পায়। কারাগারে পাঠানো হয় ধর্ষক আব্দুস সালামকে। এমন বলপূর্বক ধর্ষণের সঙ্গে আরেকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সম্পর্ক তৈরি, এরপর ধর্ষণ। নজর দিব এবার সেদিকে। সোহেল রানা নামের এই যুবক মূলত পুলিশের কোনো সদস্যই না। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এই ভুয়া পুলিশের নামে। চলছে তদন্ত। অনুসন্ধানে বেরিয়ে আসে সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিড়াগঞ্জ চুলকা গ্রামের ফজলুর রহমানের ছেলে। বছর 2 আগে মোবাইল ফোনে সোহেলের সঙ্গে পরিচয় হয় এক নারীর। সোহেল নিজেকে পুলিশ পরিচয় দিত। এরপর কৌশলে ওই নারীর নগ্ন ছবি ধারণ করে এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হতো। এবং আইনি যে প্রক্রিয়াগুলো কিছু জানেন যে 9-1 যেটাকে আমরা বলি ধর্ষণ মামলা, সেটার জন্য কিছু ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, মেডিকেল পরীক্ষার প্রয়োজন হয়। আমরা সেগুলো করেছি অলরেডি। এই রিপোর্টগুলোর অপেক্ষায় আছে। এই রিপোর্টগুলো পেলেই আমরা বিজ্ঞ আদালতের বিরুদ্ধে অভিযোগপত্র সাবমিট করব। ফরিদপুরের মধুখালী পুলিশ পরিচয়ে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে আলী হোসেন ওরফে রাকিব শেখ নামে একজনের বিরুদ্ধে। নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিত রাকিব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের ভুয়া পরিচয়পত্র। যখন ওরে ধরতে যাই তখন ও আমার বাগনি ফেলায় রেখে দৌড় দেয়। দৌড় দিলে পরে আমার বাগনি ফরিদপুর মেডিকেল কলেজে আমি ভর্তি করি। রাকিব শেখ উপজেলার নোয়াপাড়া এলাকার ছলিমুদ্দিনের ছেলে। অনুসন্ধানে বেরিয়ে আসে রাকিব পুলিশের ভুয়া আইডি কার্ড তৈরি করে। তা দেখিয়ে গত 10 অক্টোবর ওই কিশোরীকে অপহরণ করেছিল। এরপর মধুখালী গোল্ডেন জুট মিলের সামনে একটি ভাড়া বাড়িতে রেখে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে সে। এবং আসামিকে বিচারে সোপর্দ করা, ইতিমধ্যে গ্রেপ্তার করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি তদন্তের কাজ চলছে। সুষ্ঠু সুন্দরভাবে তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে যাতে ভিকটিম বা তার পরিবার একটা সুষ্ঠু বিচার পায়। খোদ রাজধানীতেই প্রথমে পুলিশ পরিচয়ে ছিনতাই, এরপর ধর্ষণ। রীতিমতো ধর্ষণের হাফ সেঞ্চুরি করে ফেলেছে এক ভয়ঙ্কর ধর্ষক। গার্মেন্টস কর্মীর নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ বাদ যায় না এই ধর্ষকের খপ্পর থেকে। আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই এই ধর্ষকের সঙ্গে।
চিনে রাখুন এই ধর্ষককে। নাম শাকিল আহমেদ রুবেল। শুধু ধর্ষণই নয়, একজন পেশাদার ছিনতাইকারী, অপরাধী চক্রের গডফাদারও বটে। গত কয়েক বছরে রাজধানীর ঢাকায় ১৫০০-এরও বেশি ছিনতাই করেছে সে, ধর্ষণ করেছে অর্ধশত। কে এই শাকিল আহমেদ রুবেল? অনুসন্ধানে বেরিয়ে আসে এক দুর্ধর্ষ অপরাধীর চাঞ্চল্যকর সব তথ্য। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর, রানীহাটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত একটি গ্রাম। এখানকার নুরুল আলম বেনজির ও হালিমা বেগমের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছিল শাকিল। বিয়ের পরপরই বেরিয়ে আসে শাকিলের আসল রূপ। ধীরে ধীরে তারা জেনে যায় শাকিল আহমেদ রুবেল মূলত একজন পেশাদার অপরাধী। ছেলে কত শয়তান যে আমার সাথে যোগাযোগ নাই, আমার মেয়ের সাথে নাই, আমার কোনো লোকজনের সাথে নাই। যখন পুলিশ সে ধরছে তখন ওর বাবার নাম দিচ্ছে আর আমার বাড়ির ঠিকানা দিচ্ছে। তো ওর মতন বেয়াদব ছেলে কোথাও নাই। ওর আমরা বিচার চাই। ছিনতাই করছে, ধর্ষণ করছে, ও যা খুশি তাই করে বেড়েছে। আমার মেয়েটার জীবনটা শেষ করে দিল, এই জীবনটা নষ্ট করে দিলে। আমার মেয়েটার সাথে কোনো সম্পর্ক নাই। এলাকাবাসী কি জানে শাকিলের ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা? শ্বশুর বাড়ির ঠিকানাটা ব্যবহার করে বারবার, এটা আমরা শুনতে পাই। প্রশাসন আসে বা ডিবির লোকজন আসে, আমরা জানতে পারি। আর ও যখন এখানে থাকতো, পর আচার আচরণটা খুব একটা ভালো ছিল না। দেশে কারোর সাথে মিশত না, সে চলতো না, কিন্তু বাইরে যেত, বাইরে থেকে আসতো, আবার কুমড়াতে আসতো, আবার যেত। এই অনুসন্ধানে বেরিয়ে আসে ধর্ষক শাকিল আহমেদ রুবেল রাজধানী ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে রাত কাটায়। ছিনতাই করে অর্জিত অর্থ দিয়ে আয়েশে জীবন কাটাত সে। সম্প্রতি পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। এরপর ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় মিরপুর দিয়াবাড়িতে। রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীরা। অনুসন্ধানের এ পর্যায়ে আমরা পেয়ে যাই রুবেলের আরেকটি ঠিকানা, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কবিরপুরে। বাবার নাম সিদ্দিক মিয়া ওরফে সিদ্দিক। অনুসন্ধান টিম এবার কবিরপুরে। ধর্ষণ আর ছিনতাইয়ে জড়িত ছেলের এমন কুকীর্তি সম্পর্কে কি জানেন এলাকাবাসী? একে আর জামিন না দিয়ে একবারেই ওকে একটা বিচার রায় করে বিচার করা উচিত। দর্শক, অনুসন্ধানের শুরুতে আপনারা দেখেছিলেন একজন ভুক্তভোগী নারী জুতা মারছেন ধর্ষক শাকিল আহমেদ রুবেলের গালে। কিভাবে ধরা পড়ল সিরিয়াল র্যাপিস্ট এই রুবেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কল্যাণপুর থেকে অপহরণের আগে আরেকটি কাণ্ড ঘটায় রুবেল। গত 12ই আগস্ট উত্তরার 12 নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে সে। এবার সেই মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগানো হয়। এরপর ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ করে দিয়াবাড়িতে নিয়ে যায় সে। তার বিরুদ্ধে 50 জন মেয়ের সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগ এসেছে গোয়েন্দাদের কাছে। টার্গেট করে তার কাছ থেকে সে তাকে কোথাও হুন্ডায় তুলে দূরবর্তী নির্জন জায়গায় নিয়ে যায়। নিয়ে প্রথম তার কাছ থেকে স্বর্ণ, মোবাইল সব কিছু চিনিয়ে এনে তারপরে তার সাথে সে রেপির মতো আচরণ করে। অনুসন্ধানে বেরিয়ে আসে মেয়েদের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে রাজধানীর 300 ফিট দিয়াবাড়ি ও পূর্বাচল এলাকায় নিয়ে যেত রুবেল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা আছে অন্তত 10টি। সব মিলিয়ে 10 বার গ্রেপ্তার হয়েছে রুবেল। জেল থেকে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়েছে। এরকমভাবে সে বলেছেন যে প্রায় 50-এর অধিক মেয়েকে সে রেপ করেছে এবং 1,500 জায়গায় ছিনতাই করেছে। অর্থাৎ একদিকে হুন্ডা চুরি করে, সে হুন্ডা রেপ, যে হুন্ডাটা আনে ছিনতাই করে তার কাজ শেষ করে সে হুন্ডাটা বিক্রি করে দেয়। দিয়ে ঢাকা শহরে তার কোনো বাসা বাড়ি নেই। সে করে কি গিয়ে ওখানে কোনো একটা হোটেলে, ভালো একটা হোটেলে থাকবে। ধর্ষণ কি থামবে না? একের পর এক ধর্ষণ, শিশুরাও নিরাপদ না। অনুসন্ধান বলছে গত 10 মাসে অন্তত 800 ধর্ষণের শিকার হয়েছেন নারী এবং শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত 40 জনকে। কেন এমন ভয়াবহতা? সম্প্রতি গাজীপুরের কোনাবাড়িতে এক নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে। অলিমিয়া নামের ওই নিরাপত্তা কর্মীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে। ধনাই মিয়ার ছেলে। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয় সে। সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপরই জানাজানি হয় ধর্ষণের ঘটনা।
অনুসন্ধান ও গবেষণায় দেখা গেছে ধর্ষণের ঘটনা পরিচিত জনদের মাধ্যমে বেশি ঘটে। এই কিছুদিন আগে রাজশাহীর পুঠিয়ায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। চকলেট দেওয়ার কথা বলে ফুসলিয়ে ধর্ষণ করেছে শান্ত নামের ওই চাচাতো ভাই। পরিসংখ্যান বলছে 2018 সালে 732 জন, 2019 সালে 1413 জন, 2020 সালে 1627 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। 2021 সালে ধর্ষণের সংখ্যাটা ছিল 1321। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন 47 এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন 9 জন। ভর্তি হয় তারা মানে এইখানে আসবে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে, কিন্তু তারা সেবা পায় আমাদের একটা স্বাস্থ্য সেবা আর হচ্ছে আমাদের আইনি সহায়তা পায়। প্লাস আমাদের এখানে যে ভিকটিম যারা আসে তাদের আমাদের এখানে ডিএনএ মানে স্যাম্পল কালেকশন করা হয় আর এদের মনোসামাজিক কাউন্সেলিং দেওয়া হয়। আর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে 734টি। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে 34 জনকে। ধর্ষণ চেষ্টার ঘটনা 128টি। ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে 7 জন। এদের মধ্যে ধর্ষণের শিকার 6 থেকে 18 বছর বয়সী 124 জন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে 2020 সালের 17 নভেম্বর জাতীয় সংসদে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2000 পাশ হয়েছে, যেখানে বিদ্যমান আইনে ধর্ষিতা শব্দটির বদলে ধর্ষণের শিকার শব্দ যুক্ত করা হয়েছে। তারপরও ধর্ষণ কমছে না কেন? অনেকে বিচারে কেন যাচ্ছে না? কারণ তারা মনে করছে যে আমি বিচার পাবো এই আশা তারা পাচ্ছে না এবং বরং হ্যারাসমেন্ট হওয়ারও কিন্তু তারা আশঙ্কা করে। শাস্তি মৃত্যুদণ্ড হলেও ধর্ষকদের মানসিকতায় পরিবর্তন আনার উপায় কি? যারা শিশু তারা কিন্তু অনেক বেশি, এটাকে বলে অনেক বেশি, তারা এক ধরনের তাদের ভিতরে সরলতাটা বেশি। এই সরলতার জায়গাটাকে ইউজ করে। তাদেরকে কেন মেরে ফেলা হয়? কারণ তারা রিয়েল সাক্ষীটা দিয়ে দেবে, তাদেরকে কোনোভাবে মোটিভেট করা যাবে না। বিচারের দীর্ঘসূত্রিতা কি কোনো প্রভাব ফেলে নতুন ধর্ষণের ঘটনায়? বিচারক যদি চিন্তা করে যে আমি যদি বলি যে সাক্ষ্য প্রমাণে সে দোষী মানে সাব্যস্ত হয়েছে, তাহলে পরের বাক্য আমাকে লিখতে হবে তাকে যাবজ্জীবন অথবা ফাঁসির আদেশ দিলাম। এইটা বিচারকরা সাধারণত স্থান, কাল, পাত্র, সমাজ নির্বিশেষে করতে চায় না। কিন্তু সর্বোচ্চ শাস্তি যেটা আগে 10 বছর ছিল, তখন কিন্তু এত কম দোষী সাব্যস্ত হতো না। দ্রুত বিচার এবং সাজা কার্যকর হলেই কি ধর্ষণ কমবে? আমাদের একটা ভ্রান্ত প্রচলিত ধারণা হয়ে গেছে শাস্তি যত কঠোর হবে তত প্রয়োগটা বেশি হবে, কিন্তু দুনিয়াতে 200 বছর ধরে অনেক গবেষণা করে দেখা গেছে শাস্তি যত বেশি হয় তখন বিচারকরা দোষী সাব্যস্ত করার থেকে দূরে সরে আসেন। যে ধর্ষণের মামলা আমরা জানি এখন অনেক, এটা হিসাব হয়েছে কোর্টের হিসাব থেকে, শতকরা 2 বা 3 ভাগ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ড বাড়িয়ে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে ধর্ষণের পথ বন্ধ করার জন্য প্রয়োজন পারিবারিক, সামাজিক, নৈতিক শিক্ষা। সেই সঙ্গে ধর্মীয় অনুশাসন মানাটাও জরুরি। আপনার পরিবারের কেউ যাতে ধর্ষণের মতো অপরাধে না জড়ায় সজাগ এবং সতর্ক থাকুন। বিপথগামীদের থামানোর সময় এখনই। আপনার চারপাশে ঘটে যাওয়া এমন সব অপরাধ, অনিয়মের তথ্য আমাদের জানান। বিদায় নিচ্ছি আমি ইমরান হোসেন সুমন আজকের অনুসন্ধান ও সমাধান থেকে। সৌজন্যে ZSRM।